ঠিক আছে, এটার ইম্প্যাক্ট আছে কি, আমার ক্লাসের যেদিন কোন দিন ওয়ার্কশিট দিব আমি জানি না এখন থেকে। এটা হইতে পারে সোমবার, এটা হইতে পারে মিডের আগের দিনের ক্লাস যদি থাকে আমাদের, এটা হইতে পারে পরের সপ্তাহের রবিবার, এটা হইতে পারে পরের সপ্তাহের সোমবার। কোন দিন হবে আমি জানি না। যারা অ্যাটেন্ড করবে তারা 5 মার্কস করে পাবে, এতটুকু আমি জানি। ঠিক আছে, সো নেক্সট অনওয়ার্ড কোনো ক্লাস, ইভেন ইফ ল্যাব ক্লাসও হইতে পারে, শুধু থিওরি ক্লাসে এরকম না, আমি ল্যাব ক্লাসেও ওয়ার্কশিট নিতে পারি। সো এটা হচ্ছে এখন থেকে এই ক্লাসের স্ট্রিক্ট রুলস। ক্লাস অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি থাকতে হবে, এবং মিডের পরে উইদাউট এনি ভ্যালিড রিজন যদি ক্লাস কেউ মিস করছো, তাহলে সে কুইজ 2 এবং কুইজ 3 দিতে পারবে না। ওই অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ আমি দেখব। যদিও তুমি মিড টার্ম ফাইনাল টার্ম উইদাউট অ্যাটেন্ডিং এনি সিঙ্গেল নাম্বার অফ ক্লাস, ইউ ক্যান অ্যাটেন্ড মিড টার্ম অ্যান্ড ফাইনাল টার্ম, বাট ইন কুইজ ইউ উইল ক্যান নট ডু দিস। লিটারেলি তোমরা এই কাজটা করতে পারবা। ঠিক আছে, উইদাউট অ্যাটেন্ডিং দ্য ক্লাস তুমি কুইজে বসতে পারবা না, কুইজ 2 এবং কুইজ 3। উইদাউট অ্যাটেন্ডিং দ্য ল্যাব, তোমার ল্যাব ফাইনাল হবে না, আমি সোজা বলে দিলাম। উইদাউট অ্যাটেন্ডিং ল্যাব, তোমার ল্যাব ফাইনাল হবে না। যে অ্যাটেন্ড করতেছো না তার ল্যাব রিপোর্ট কাউন্ট হবে না। আমার কথা কি বোঝা গেছে? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। হুম। আজকেও তোমরা, আমি মেসেজে লিখে দিছি তোমাদের যে এই ক্লাস মিস করা যাবে না। আমি লিখছিলাম কি না বলো? জি স্যার লিখছিলেন। লাস্ট লাইন, প্লিজ এনশিওর ইউর টাইমলি অ্যাটেন্ডেন্স। তোমার অ্যাটেন্ডেন্সটা এনশিওর করতে বলা হয়েছে। তাও ক্লাস দিছি 9:30, 8:30ও না। কখন দিছি? 9:30। কেন দিছি? যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। এখন বাজে হচ্ছে 9:45, ক্লাসে টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 28। তোমাদের ফিজিক্যাল ক্লাসেও তোমাদের পার্টিসিপেন্ট হচ্ছে কত ছিল বলো তো? সিয়ার আসো? সিয়ারই নাই। 26, 7 এরকমই ছিল। তাহলে 50% থাকতেছো ল্যাব ক্লাস। যারা থাকতেছো না, তারা যদি থাইকা থাকে আর তাদের ফ্রেন্ডরা যদি থাইকা থাকে, তাদেরকে এই মেসেজটা ক্লিয়ারলি দিয়ে দিবা, কুইজ 2 এবং কুইজ 3 ফেল হয়ে যাবে। আমি বলে দিলাম ডিরেক্ট। আমাকে আমাকে আগে পরে তোমরা পাও নাই কোনো কোর্সে, দ্যাটস ওয়াই মানে তোমরা এটা জানো না, এটা ফিল করতেছো না। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, এই জিনিসটা যাতে না হয়, এটা যারাই করতেছে তাদেরকে একটু মেসেজটা পৌঁছায় দিবা। এটা হচ্ছে আজকে ক্লাসের মেইন টপিক। যদি মেইন টপিক বলো, এটা হচ্ছে মেইন টপিক। কারণ আমি এটা অবজার্ভ করছি, অনেকদিন আমি সুযোগ দিছি, এখন আর না। উইদাউট অ্যাটেন্ডিং ক্লাস তুমি কুইজ 2 কুইজ 3 বসতে পারবো না। উইদাউট অ্যাটেন্ডিং ল্যাব ক্লাস তুমি ল্যাব ফাইনাল দিতে পারবো না। ইভেন ইফ ল্যাব পারফরমেন্স দিতে পারবো না যদি ক্লাস সংখ্যা কম থাকে। ভ্যালিড রিজন ছাড়া কোনো ল্যাব ক্লাস মিস দেওয়া যাবে না, যদি না আমি পোস্টপোন করি অথবা ভার্সিটি ছুটি থাকে। এই দুইটা রিজন ছাড়া নিজে নিজে ল্যাব ক্লাসে নিজের ছুটি দিয়া বসে থাকবো আর আমি তোমার ল্যাব পারফরমেন্স নেওয়ার জন্য এখানে বসে আছি, এটা ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে, সো আমাদের টোটাল ল্যাব সংখ্যা হচ্ছে 13। মিডের আগে হওয়ার কথা ছিল 7, মিডের পরে হওয়ার কথা ছিল 6। ঠিক আছে, এই লাস্ট যে 6 ক্লাস, লাস্ট 6 উইকের ক্লাস, 6টা ল্যাব ক্লাস, এটার মধ্যে মিনিমাম 5টা ক্লাস তোমার অ্যাটেন্ড থাকতে হবে যদি তুমি ল্যাব ফাইনাল দিতে চাও। ঠিক আছে, 5টা ক্লাস ল্যাব। ঠিক আছে, নট ল্যাব ফাইনাল, ল্যাব পারফরমেন্স। ওই দিন তুমি অ্যাটেন্ড ছিলা মানে এই না যে ওগুলা কাউন্ট হবে। ওগুলা ছাড়া তোমার যে ল্যাবটা হবে সেখানে তোমার 5টা ল্যাবে অ্যাটেন্ডেন্স থাকতেই হবে মিডের পরে। আর মিডের আগের গুলো তো আছেই। মিডের পরে তুমি এই কোর্সের তোমাদের অ্যাক্টিভিটিসে যাতে চেঞ্জ হয়ে যায়।
আমি অবজার্ভ করছি, অবজারভেশনে এগুলো আমি ফাইন্ড আউট করছি, এরকম ভাবে চললে বিপদে পড়ে যাবা। আমার কথা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। এটা জানাই দিও সবাইকে, ঠিক আছে? বিশেষ করে F2 যারা, ঠিক আছে, ওদের ল্যাব ক্লাসের অ্যাটেন্ডেন্স অনেক কিন্তু পোর, তোমার সাথে যারা আছে, ঠিক আছে, অথবা যারা এখন আসো একটা ল্যাবও করো নাই, আইসা আবার তুমি আমার ল্যাবে আমাকে বলতেছো যে স্যার আমি তো প্রিভিয়াস ল্যাব করি নাই, আবার বইসা আসছো যারা ল্যাব করে নাই তাদের সাথে। সো বি স্মার্ট। তুমি এই এই জেনারেশনের তোমরা ছেলে মেয়ে, তোমরা যদি যদি ওই প্রিভিয়াস যারা ওল্ড পিপল এদের মতন অ্যাক্ট করো ক্লাসের মধ্যে, তাহলে তো আর হইলো না, ঠিক না? তাহলে তোমার স্মার্ট জেনারেশন কিভাবে পাবা? তোমার থেকে স্মার্ট আউটপুট কিভাবে পাবো? ক্লাসে এসে তোমার দায়িত্ব হচ্ছে আমি ল্যাব করি নাই কতটা, আমার এই ল্যাবে প্রিভিয়াস ল্যাবের জিনিসটা বুঝে নিতে হবে। কার কাছ থেকে বুঝতে পারবো? যারা ল্যাব করছে তার কাছ থেকে। এই নর্মাল সেন্স তোমার মধ্যে কেন থাকবে না? এই জিনিসটা তোমাদের মধ্যে আসতে হবে যদি শিখতে চাও, ঠিক আছে? এই ভার্সিটির মার্কস তুমি পাও না পাও, কিছু শিখার জন্য চেষ্টা করলেই তোমার মার্কস অটোমেটিকলি চলে আসবে। সো এই জিনিসটা সবার মধ্যে যাতে থাকে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে ল্যাব মিস দেওয়ার আর কোনো ওয়ে নাই, যা করার করে ফেলছো, আর কোনো বড় ছুটি নাই, কোনো কিছুই নাই। সো কেউ কোনোভাবেই অসুস্থ হইতে পারবা না, এটা হচ্ছে আমার কথা। কোনোভাবেই নিজে সচেতন থাকো যাতে অসুস্থ না হও, নিজে নিজের টেক কেয়ার করো, এটা হচ্ছে আমার মেসেজ। আর হচ্ছে যদি বাই চান্স ইন কেস অনেক দিন ক্লাস মিস হয়ে গেছে, অবশ্যই উইদাউট ইনফরমেশন তুমি অনেক দিনের ক্লাস মিস দিতেছো, ঠিক আছে, এবং এরপরেও তুমি ক্লাসে রিল্যাক্টেন্ট, তুমি আমাকে জানাচ্ছ না, সেই ফাইনাল এবং মিডের আগে এসে আমার কাছে তুমি অ্যাপ্লিকেশন নিয়ে আসবা ফাইনালের আগের ক্লাসে, যে স্যার আমি তো এতদিন অ্যাটেন্ডেন্সের সমস্যা, এগুলো আমি কিন্তু সলভ করবো না। তুমি অসুস্থ হয়েছো, 1 মাস অসুস্থ ছিলা, সাথে সাথে জানাইতে পারতেছো না, সমস্যা নাই, যেদিন তুমি ভার্সিটিতে আসবা তোমার প্রথম কাজ হচ্ছে আমার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসা, ঠিক আছে? So, এই এইসব জিনিসপত্র তোমরা হয়তো, আমি ভাবছি তোমরা জানো, কিন্তু আমি এখন বিশ্বাস করি তোমরা এগুলো জানো না, ঠিক আছে? তোমাদের অ্যাক্টিভিটিসে আমি এটা বিলিভ করি তোমরা এগুলো জানো না। সো এই মিনিমাম কার্টেসি গুলা তোমাদের থাকতে হবে, এই নিয়মগুলোর মধ্যে তোমাদের আসতে হবে, ঠিক আছে? যাক, এখন 34 জন হয়েছে আমাদের, আমি সহ, ফিজিক্যাল ক্লাসের থেকে কয়েকজন বাড়ছে। সো এখন আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। নো স্যার। থ্যাংক ইউ। সো লেকচার 8 আজকে পড়বো হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। সো আমরা যদি এসকিউএল কোয়েরি কিছুটা বুঝে থাকি তাহলে এই জিনিসটা আমরা বুঝবো, ঠিক আছে? এটা কিছুই না, খুবই ইজি, জাস্ট কিছু নোটেশন মনে রাখতে হবে। আমরা একটা এসকিউএল কোয়েরিকে যদি ম্যাথমেটিক্যাল নোটেশন দিয়ে এক্সপ্রেস করি, ওটাকে আমরা রিলেশনাল অ্যালজেব্রা বলতেছি। তাহলে আমরা একটা এক্সপ্রেশন ইউজ করব যেটা দিয়ে আমরা কোয়েরিকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? কিরকম জিনিসটা, যে আমাদের একটা এসকিউএল কোয়েরি আছে, ধরো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ওকে? সেটা আমাদের আউটপুট দিবে কি, নাম্বার অফ স্টুডেন্টস ইন এ পার্টিকুলার টেবিল। তাহলে এই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টটা আমরা লিখতেছি এটা আমাদের ভাষায়, এটাকে যদি নোটেশন দিয়ে লিখতে চাই তাহলে আমাদের কিছু অপারেটর আছে, রিলেশনাল অ্যালজেব্রা অপারেটর বলে, সেই অপারেটর দিয়ে আমরা লিখব। আমরা যেই ল্যাঙ্গুয়েজে লিখি সেটা হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, পিকিউএল, ওকে? সো এই টেবিলটা মনে রাখলে তোমার নোটেশনের যত জিনিস আছে সবগুলাই আমরা পারবো ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে সিলেকশন। সো এখানে সিলেকশন মানে হচ্ছে ফিল্টার ফিল্টার করা। তাহলে আমরা ক্লাসে পড়ছি যে
যদি রোয়ে ফিল্টার হয় তাহলে হোয়ার ইউজ হয়। হোয়ারের যেই কাজ, এই সিগমা যে সিম্বলটা দেখতে পাচ্ছ তার সেমই কাজ। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে find all the persons data or display all persons whose age is greater than 30, তোমরা রাইট সাইডে যে এক্সাম্পল কলামটা আছে সেখানে দেখতে পাচ্ছ সিগমা সাফিক্স দিয়ে লেখা আছে কি এজ গ্রেটার দেন 30, ব্র্যাকেটের ভিতর লেখা আছে পার্সন, পার্সন হচ্ছে টেবিল নেম। ওকে, তাহলে আমরা সিগমা সিম্বলটা ইউজ করব, সেটার সাফিক্স হিসেবে ইউজ করব হচ্ছে ফিল্টারের যে কন্ডিশনটা আছে, দেন তার বরাবরই আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা লিখবো হচ্ছে টেবিল নেম, যেই টেবিল থেকে এই ফিল্টারটা যে টেবিলের উপরে অ্যাপ্লাই হবে। বুঝা গেছে? তাহলে এখানে সিলেকশন মানে হচ্ছে ফিল্টারিং। সিলেকশন মানে এই না যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ওইটা না। সিলেকশন মানে কি? ফিল্টারিং। প্রজেকশন মানে হচ্ছে রিট্রিভ ডাটা বা রিড ডাটা অথবা সিলেক্ট কোয়েরি। প্রজেকশন সেটাকে আমরা পাই নোটেশন দিয়ে ইউজ করি। পাই নোটেশন ইউজ করি, তাহলে সিলেক্ট কলামস অ্যাট্রিবিউট, যদি আমি কলাম অ্যাট্রিবিউট ইউজ ডিসপ্লে করতে চাই, জাস্ট সিলেক্ট করতে চাই, তাহলে আমরা ইউজ করবো কি? পাই। তাহলে পাই দিয়ে যদি আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টেবিল নেম লিখে দেই, তাহলে সে অল কলাম অল ডেটা আমাকে শো করবে। এটার মানে হচ্ছে পাই পার্সন মানে হচ্ছে অল কলাম অল ডেটা। তাহলে পায়ের যদি সাফিক্সে আমি কলাম নেম লিখে দেই, তাহলে ওই যে আমরা ডিফারেন্সটা দেখছিলাম যে যদি সিলেক্ট স্টার লিখি তাহলে অল কলাম হয়, দেন সিলেক্টের পরে যদি কলাম নেম লিখে দেই তাহলে সেই স্পেসিফিক কলামের ভ্যালু শো করে। সেম পাইয়ের ক্ষেত্রেও যদি শুধু পাই লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টেবিল নেম লিখে দেই, তাহলে অনলি অল কলাম অল ডেটা শো করবে। আর যদি আমি পাইয়ের সাফিক্স হিসেবে কলাম নেম লিখি, তাহলে সেই কলামের ভ্যালুগুলোকে দেখাবে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে যে সিলেকশন যেটা দেখলাম, এটা কি প্রজেক্ট করতে গেলে আমার সিলেকশনের উপরে প্রজেকশন দিতে হবে। তাহলে সিলেকশন যদি এরকম আসে যে ডিসপ্লে দ্য পার্সনস ডাটা হুজ এজ ইজ গ্রেটার দেন 30, এটা তোমার আউটপুট হিসেবে আনতে গেলে তোমার সিলেকশন কোয়েরির উপরে কি করতে হবে? প্রজেকশন দিতে হবে। দ্যাট মিনস আমার এই যে ইয়াটা আছে, সরি, এই যে সিলেকশনটা আছে, এটাকেও আমাদের কি করতে হবে? ব্র্যাকেটের ভিতর নিয়ে আসতে হবে, দেন এটার বাইরে কি দিতে হবে? প্রজেকশন দিতে হবে। দিতে পারতেছে না। এটার বাইরে কি করতে হবে আমাদের? পাই লিখতে হবে। তো এই জায়গায় হচ্ছে আমাদের পাই দিতে হবে। ওকে, সো পাই দিয়ে যদি আমি শুধু নেম দেই, তাহলে ওই ব্যক্তির নামই দেখাবে যাদের বয়স 30-এর বেশি। বুঝা গেছে? জি স্যার। আমরা করে লিখি, এরপরে ওয়্যার ক্লজ লিখি, সামথিং লাইক দ্যাট।
যে আমরা সিলেক্ট করে লিখলাম সেটা হচ্ছে রিট্রিভ করতেছে, সিলেক্ট করে টেবিল নেমের পরে আমরা ওয়্যার ক্লজটা লিখলাম সেটা হচ্ছে কি করতেছে, ফিল্টার করতেছে। ঠিক আছে, এরপরে ইউনিয়ন কি করবে, কম্বাইন টাপলস ফ্রম টু রিলেশনস অর টু টেবিল, দুইটা টেবিলের সকল টাপলের ইউনিয়ন হবে। দ্যাট মিন্স একই টেবিলে নিয়ে আসতেছি আমরা, ওকে, ইউনিয়ন করে। সেট ডিফারেন্স, দ্যাট মিন্স একটাতে যা যা নাই ওই ভ্যালুগুলো আমি পাবো। ধরো এ মাইনাস বি মানে কি, এ সেট ডিফারেন্স বি মানে কি, এতে যে যে ভ্যালুগুলো বি এর সাথে ম্যাচ করে, যে ভ্যালুগুলো নাই সেই ভ্যালুগুলো বিতে নাই সেই ভ্যালুগুলো আমরা পাবো। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে দুইটা টেবিলের মধ্যে গুণন, ভ্যালুগুলোর মধ্যে কার্টেসিয়ান মাল্টিপ্লিকেশন করতে হবে। দ্যাট মিন্স পাশাপাশি সবগুলা ভ্যালুই আমার একটা টেবিলে চলে আসবে। রিনেম করার জন্য আমরা ইউজ করেছি রো। রোতে আমরা কি করি, রিনেম করি রিলেশন অথবা অ্যাট্রিবিউটস, অল্টার কোয়েরি আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে নোটেশন। ম্যাক্সিমাম টাইম আমরা সিলেকশন প্রজেকশন ইউজ করব। জয়েনের কিছু নোটেশন আছে, যেহেতু আমরা এখনো জয়েন করি নাই, যখন জয়েন করবো তখন আমরা নোটেশন গুলো সম্বন্ধে আরো জানবো। ঠিক আছে, সো এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ, দুইটা স্কিমা, দুইটা রিলেশন দেওয়া আছে একটা স্কিমাতে, স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট। তাহলে যাদের বয়স 20-র বেশি তাদের সিলেকশন করে লিখতে বলছে, তাহলে সিগমা এজ ইজ গ্রেটার দেন 20, ব্র্যাকেটে লিখবো কি স্টুডেন্ট। তাহলে এটা রিটার্ন অল দা স্টুডেন্ট older than 20, এটা রিটার্ন করবে। প্রজেকশন মিন্স রিটার্নস অনলি দ্য নেম এন্ড এজ ফ্রম দ্য কলামস। তাহলে আমি যদি স্পেসিফিক কোনো কলামের নেম শো করতে চাই তাহলে আমাদেরকে প্রজেকশন পাই ইউজ করতে হবে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, সিলেক্ট আইটি ডিপার্টমেন্ট। তাহলে আমাদের কি নিতে হবে, আইটি ডিপার্টমেন্টের ভ্যালুগুলো চাচ্ছে। তাহলে আমাদের এখানে একটা ডিপার্টমেন্ট নেম আছে, ডিপার্টমেন্ট নেম আইটি, সেই ভ্যালুগুলো আমি দেখতে চাচ্ছি। তাহলে সিলেকশন কোয়েরি সিগমা ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু আইটি, ব্র্যাকেট হচ্ছে ডিপার্টমেন্ট। এরপর কিছু এক্সারসাইজ দেওয়া আছে তোমার, এই জায়গায় যে কাজটা করবা, যে জয়েনের যেগুলো আছে সেগুলো আমরা আপাতত দেখবো না। ঠিক আছে, জয়েনারটা আমরা ক্লাসে জয়েন যখন করব তখন আমি দেখাবো। আমাদের এখানে লাগবে কি সিলেকশন এন্ড প্রজেকশন। সিলেকশন প্রজেকশনটা বোঝা গেছে। যেমন এখানে দেখো প্রথম যে প্রবলেমটা, গেট দ্য নেম অফ দ্য এমপ্লয়িজ হুজ আর্ন মোর দেন 50,000, মানে স্যালারি 50,000 এর বেশি, তাদের নেম দেখাইতে বলছে। তাহলে প্রজেকশন লাগবে, তাহলে আগে সিলেকশন লিখে দিব, সিগমা স্যালারি ইজ গ্রেটার দেন 50,000, ব্র্যাকেটে এমপ্লয়ি, পুরাটার উপরে আবার কি পড়ছে, পাই, সাফিক্স হচ্ছে নেম। তাহলে শুধু প্রজেকশন হবে কি নেমটা, যাদের স্যালারি 50,000-এর বেশি। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার, বোঝা গেছে। তাহলে আমাদের F2 সেকশনের ল্যাব 2 হয়েছে, ঠিক না? লাস্ট ল্যাবে জি স্যার। F1 একটা হয় না। তোমরা থাকো, সবাই থাকো। সো এটার মধ্যে যত রকমের এসকিউএল কোয়েরিজ আছে সেই কোয়েরিজ গুলা আমরা কভার করছি এই ল্যাব 2-তে। ল্যাব 2 শুরুতে বিশেষ করে F1 যারা আছো তাদের ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করতে হবে এই 2 এর উপরে। 1 সবাই জমা দিয়ে ফেলছো আই হোপ। সো যারা টাইমলি জমা দিছো, যেমন লাস্ট ডেট ছিল হচ্ছে তোমার
F2 এর যেদিন ল্যাব ছিল, দ্যাট মিনস লাস্ট সানডে, ঠিক আছে? তো লাস্ট সানডের মধ্যে যারা জমা দিছো তাদেরটা ইভালুয়েট করা হবে আর কি। আর এইটা ল্যাব 2টা তোমরা জমা দিবা হচ্ছে নেক্সট যে সানডে আছে সেই সানডে, যারা হচ্ছে F1, ঠিক আছে? F1 এর লাস্ট ডেট হচ্ছে নেক্সট সানডে। আর F2 যারা, তারা তো ল্যাব 1 ল্যাব 2 একসাথেই জমা দিছো একই দিনে, ঠিক আছে? সো ল্যাব ম্যানুয়ালের শুরুতে আমাদের হচ্ছে বেসিক ল্যাবের ইনফরমেশন দেওয়া আছে, অবজেক্টিভ, প্রিরিকুইজিট নলেজ, কারণ আমাদের ক্রিয়েট, ইনসার্ট, আপডেট, ডিলিট কমান্ডগুলো একটু জানতে হবে। এবং আমাদের টপিক হচ্ছে সিলেক্ট কোয়েরি, মাল্টিপল টাইপস অফ সিলেক্ট কোয়েরি। প্রথম যেই স্টেপগুলো আছে সেগুলো হচ্ছে ডাটাবেস সেট আপ, যেটা আমরা ল্যাব 1-এ পড়ে আসছি। একটা ডাটাবেস কিভাবে সেট আপ করতে হয়, ডাটাবেসের টেবিল ক্রিয়েট কিভাবে করতে হয়, ইনসার্ট কিভাবে করতে হয়, ওই জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। এবং এখানে ডাটাবেস প্রিপারেশন করার জন্য কোয়েরিগুলো দেওয়া আছে, সেইগুলো আমি আবার গো থ্রু করলাম না, ঠিক আছে? নেক্সট, তোমার ডাটাবেসে যখন সব ডেটা ইনসার্ট হয়ে যাবে, হওয়ার শেষে আমাদের মেইন টাস্কগুলো, অ্যাক্টিভিটিসগুলো শুরু হবে সিলেক্ট কোয়েরি। সো এখানে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। ইয়েস স্যার। মানে স্টুডেন্ট টেবিলের সকল ডাটা করবে, শো করবে। Okay? যেমন এখানে একটা ডাটাবেস আছে, একটা স্কিমা দেওয়া আছে, কাস্টমার অর্ডারস শিপিং, রাইট? তাহলে এই জায়গায় যদি আমি, আচ্ছা ছিলই তো, সিলেক্ট ফার্স্ট নেম এইজ ফ্রম কাস্টমার্স, তার মানে এই কোয়েরিটা যদি রান করি আমরা, তাহলে আমরা কি পাবো? কাস্টমার টেবিলের ফার্স্ট নেম অ্যান্ড এইজ, এই দুইটা ভ্যালু আমরা পাবো। রান করলে ফার্স্ট নেম অ্যান্ড এইজ। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার কি আউটপুট দিব আমাদেরকে? যেখানে আমি স্টার দিই, সবগুলো কলাম স্যার, মানে সবগুলো কলামের ডাটা। রাইট? সো নেক্সট আমরা যদি দেখি, স্যার লাস্ট দিন থিওরি ক্লাসে একটা জিনিস বোঝাচ্ছিলেন যে কলাম দ্বারা বুঝাইলে মানে পরে লিখতে হয়, রো বুঝাইলে আগে, মানে সিলেক্ট কোয়েরিতে ওই জিনিসটা কি একবার ক্লিয়ার করে দেওয়া যাবে? কলাম এই সিলেক্ট করি আগে লিখতে হয়, সরি সিলেক্ট করি পরে লিখতে হয়, ফর্মের আগে লিখতে হয়, ঠিক আছে? কলাম রিলেটেড যত কিছু আছে। আর রো এর ফিল্টার, রো রিলেটেড, ধরো অর্ডার বাই করব রো এর ভ্যালুর উপরে, তাহলে এটা কই বসবে? টেবিল নেমের পরে, ঠিক আছে? টেবিল নেমের পরে। সিলেক্ট কোয়েরির মধ্যে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে সিলেক্ট এবং ফর্মের মাঝখানের অংশটা, আরেকটা হচ্ছে কি টেবিল নেমের পরের অংশটা। তো মনে রাখার জন্য আমি এই কথাটা বলছিলাম যে সিলেক্ট কোয়েরির কলামটা কোথায় বসে। কারণ অনেকে আমরা কি করি, রো এর ফিল্টার ধরো অর্ডার বাই করবে, সে সিলেক্ট অর্ডার বাই এইচ ফ্রম স্টুডেন্ট এইভাবে লিখছে। তাহলে সিলেক্ট অর্ডার বাই এইচ, অর্ডার বাইটা কার জন্য দিতেছো? ভ্যালুর জন্য দিতেছো, দ্যাট মিনস রো এর ভ্যালু। দ্যাট মিনস এইটা সিলেক্টের পরে বসবে না, এটা বসবে কই? টেবিল নেমের পরে। সো এই কোয়েরিগুলার প্লেসমেন্ট, সিনট্যাক্সের প্লেসমেন্টগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি যে সিলেক্ট এবং ফ্রম এর মাঝখানে হচ্ছে কলামের ইনফরমেশন বসাইতে হয়। আমি কি সব কলাম দেখতে চাচ্ছি? আমি কি দুইটা কলাম দেখতে চাচ্ছি? আমি কলামের উপরে কি অ্যাগ্রিগেটেড ফাংশন দিতে চাচ্ছি? আমি কি কলাম অন্য কোনো টেবিলের কলামের ভ্যালু নিয়ে আসতে চাচ্ছি? তো এই জিনিসগুলা হচ্ছে সব কলামের যত প্রকার ইমপ্লিকেশন আছে, সব হবে কি সিলেক্ট এবং ফর্মের মাঝখানে, ঠিক আছে? আর রো এর যত প্রকার ম্যানিপুলেশন, ইমপ্লিকেশন যা যা আছে, সব আসবে হচ্ছে টেবিল নেমের পরে। আরেকটা কথা বলা হয়েছিল যে টেবিল ওয়্যার ক্লজ অলওয়েজ টেবিল নেমের পরে বসে।
কারণ অনেকে কি করে, ধরো অর্ডার বাই, গ্রুপ বাই, এই কোয়েরিগুলো আগে লিখে পরে ওয়ার লিখে। তো আগে তোমার ফিল্টার অ্যাড করতে হবে, এরপরে তুমি আদার্স যে গ্রুপ বাই কোয়েরি, হ্যাভিং কোয়েরি যেগুলো আছে সেগুলো পরে অ্যাড করতে হবে। তো এটা মনে রাখতে হবে যে যখন হোয়ার কখন বসে, কোন একটা টেবিল নেমের পরে হোয়ার বসে, ফিল্টারটা তখন বসে। বুঝা গেছে? জি স্যার। আর আরেকটা হচ্ছে স্যার, এই ল্যাব রিপোর্টে স্যার ওই যে ফরেন কির বিষয়টা আছে উপরে টেবিলের, বাকিগুলো আগের দিনের মতো আছে, যে ফরেন কির জন্য একটু আলাদাভাবে লিখতে হয় মনে হয়। আচ্ছা, ফরেন কিটা আমি দেখা দিচ্ছি। এটা নাই, এনরোলমেন্টে আছে। হ্যালো, 16 নাম্বার স্যার, 16 নাম্বার অ্যাক্টিভিটি। হুম। টক্সিক বিএমআরসিতে একটা প্রজেক্ট জমা দেওয়া হচ্ছে তো। তোমার একটু লাইনে থাকো, ওয়েট করো। ওকে, এটা না, এটা তো। ইয়েস স্যার। সো আমরা প্রাইমারি কি কনসেপ্টটা জানি, যে প্রাইমারি কি হচ্ছে যে কোনো একটা টেবিলের ইউনিক আইডেন্টিফায়ার। তাহলে ওইটা স্পেসিফাই করতে হয় কিভাবে? কলাম নেম, দেন ডেটা টাইপ, স্পেস, কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্টে আমরা প্রাইমারি কি লিখে দিলে এটা প্রাইমারি কি হয়ে যায়। ফরেন কির জন্য দুইটা ওয়ে আছে। একটা ওয়ে আমরা এখন, যেটা ট্রেডিশনাল ওয়ে, শর্টকাট আমরা পরে শিখবো। আগে যেভাবে বেসিক কোয়েরি যেটা, এটা আগে আমাদের শিখতে হবে, ঠিক আছে? পরে হয়তো বা মিডের পরে গিয়ে আমি ওইটা দেখাবো। তো এখন যেভাবে দেখাচ্ছি এইভাবেই তুমি ল্যাবে করবা, এইভাবেই তুমি পরীক্ষাতে অ্যান্সার করবা, ঠিক আছে? তো স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি আমার এই টেবিলে ফরেন কি হিসেবে লাগবে। তাহলে আমার স্টুডেন্ট আইডি আছে কোন টেবিলে? স্টুডেন্ট টেবিলে। কোর্স আইডি আছে হচ্ছে কোর্স টেবিলে। সো আমার দুইটা কলাম নিতে হবে। নট ম্যান্ডেটরি যে কলাম দুইটার নেম একই হইতে হবে, যেগুলো প্রাইমারি কি আসতেছে তাদের সাথে সেম নাম হইতে হবে, এরকম ম্যান্ডেটরি না। এই কলাম নেমটা হচ্ছে এই টেবিলের জন্য। আমি সেম রাখার উদ্দেশ্য হচ্ছে কি, তাতে আমি বুঝি যে এই কলামের ভ্যালুটা আসছে হচ্ছে স্টুডেন্ট টেবিলের কলাম থেকে, স্টুডেন্ট আইডি থেকে। দ্যাটস ওয়াই সেম নাম রাখা হয়েছে আর কি। স্টুডেন্ট আইডি ইন্টিজার টাইপ, কোর্স আইডি ইন্টিজার টাইপ, দুইটা কলাম নিলাম। এবং অ্যাডিশনাল একটা কলাম নিলাম, সেটা হচ্ছে সেমিস্টার ওয়ার্কার, ঠিক আছে? এটা অ্যাডিশনাল একটা কলাম। দেন আমি এই দুইটাকে ফরেন কি হিসাবে, এই দুইটা ফরেন কি হোল্ডার হিসাবে আমাদের ক্রিয়েট করতে হবে। তার মানে এই স্টুডেন্ট আইডি ফ্রম এনরোলমেন্ট টেবিল will be the foreign key of student table, and course ID in enrollment table will be the foreign key of course table. তাহলে কোর্স টেবিলের প্রাইমারি কিটা আমার এখানে ফরেন কি হিসেবে ইনসার্ট করতে হবে। স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডিটা আমাদের ফরেন কি হিসেবে এই টেবিলে আনতে হবে। তাহলে লিখতে হবে কি, ফরেন স্পেস কি স্পেস ফার্স্ট ব্র্যাকেট, এখানে যেই নামটা দেব সেটা হচ্ছে যেই টেবিলের হোল্ডারটা আমি করলাম, কলামটা করলাম রাখার জন্য, সেই কলামের নামটা দিব এখানে। এরপরে লিখবো রেফারেন্সেস। এরপরে যে টেবিল থেকে আমার প্রাইমারি কিটা আসবে তার সাথে রেফারেন্স ক্রিয়েট করা হচ্ছে। দ্যাট মিনস স্টুডেন্টস ফার্স্ট ব্র্যাকেট স্টুডেন্ট আইডি, তার মানে স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি এই কলামে আসবে। তাহলে যখন এটা ইনসার্ট হবে তখন রেফারেন্স ক্রিয়েট করা আছে কার সাথে? স্টুডেন্ট আইডির সাথে, স্টুডেন্ট টেবিলের। তাহলে স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডিতে যেটা ইনসার্ট আছে ওই ভ্যালুটাই তুমি এখানে বসাইতে পারবা। দেন ফরেন কি কোর্স আইডির ক্ষেত্রে সেম, ফরেন কি স্পেস ফার্স্ট ব্র্যাকেট কোর্স আইডি। এই কোর্স আইডিটা হচ্ছে এনরোলমেন্ট টেবিলের কলাম। এরপরে রেফারেন্সেস, এটা হচ্ছে সিনট্যাক্স। দেন হচ্ছে আমরা কোর্স টেবিলের কোর্স আইডিকে লিখে দেবো, কোর্স টেবিল ফার্স্ট ব্র্যাকেট কোর্স আইডি। তার মানে কোর্স টেবিলের কোর্স আইডি হচ্ছে
এই টেবিলের ফরেন কির রেফারেন্স। বুঝতে পারছি? তাহলে এই দুইটা কনস্ট্যান্ট অ্যাড হয়ে গেল কার আন্ডারে? স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি অফ এনরোলমেন্ট টেবিলস, তার আন্ডারে এই দুইটা কনস্ট্যান্ট অ্যাড হয়ে গেল। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস হোয়ার ডিপার্টমেন্ট ইজ কম্পিউটার সায়েন্স। আমরা যদি এটা দেখি, হয়ে গেল। তো এখানে যদি দেই ফার্স্ট নেম ওয়ার এজ ইজ গ্রেটার দেন 30, একজনে আছে 31, 25, ওকে। এজ ইজ গ্রেটার দেন 22, যাদের বয়স তাদের ভ্যালুগুলা শো করতে বলছে। আই হোপ হোয়াইট ক্লজ নিয়ে আমরা সবাই জানি। আমি যদি এটা চাই যে মাল্টিপল, যে যারা হচ্ছে ইউএসএ থেকে, তাহলে কি লিখবো? কান্ট্রি ইজিক্যাল টু কোটেশন ইউএসএ। কোটেশন কেন দিলাম বলতো? স্যার ভ্যারকার টাইপের। যেহেতু সেটা স্ট্রিং টাইপ। ওকে, এটা বোঝা গেছে? আমরা যদি অড দেই, অড দেই, তাহলে দেখো ইউএসএ ছাড়াও বাকি দুইটা কান্ট্রিরও চলে আসছে, এবং ইউএস এর মধ্যেও আরেকজন চলে আসছে, যেমন 22, সেও চলে আসছে। কিন্তু 22 আসার কথা না, ঠিক না? মানে আগের কোয়েরি অনুযায়ী। কিন্তু এখন আসছে কেন? কারণ আমি এখানে অর ইউজ করছি। তার মানে সে 22 বছর বয়সের বেশি, অথবা তার কান্ট্রি হচ্ছে ইউএসএ। তাহলে এটা আসছে কেন? তার কান্ট্রি হচ্ছে ইউএসএ, এই কারণে। ইউকে আসছে কেন? তার বয়স হচ্ছে 22-এর বেশি। ইউএই আসছে কেন? তার বয়স হচ্ছে 22-এর বেশি। এটা বোঝা গেছে সবার? জি স্যার। দেন হচ্ছে অর্ডার বাই। যেমন এখানে একটা অর্ডার বাই দেখতে পাচ্ছ, যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই জিপিএ ডিসেন্ডিং। যদি আমি এখানে অর্ডার করি, এই জায়গায় ধরো যেমন 31, 22, 25, 28 এটা আছে, তাহলে দেখো সিলেক্টের পরে আমার কলামের ইনফরমেশন আসছে, ফ্রম এর পরে টেবিল নেম লিখছি, টেবিল নেমের পরে ওয়ার লিখছি। এখন আমি এখানে অর্ডার বাই লিখবো। এর আগে ওয়ারের আগে লিখলে হবে না। অর্ডার বাই এইজ ডিসেন্ডিং, ইয়েস। ওকে, কোয়েরিটা রান করলাম। তাহলে কি হলো? বড় থেকে ছোটতে এইজটা সাজায় দিছে। এখন আসছে কি 31, 28, 25, 22। আমি যদি অ্যাসেন্ডিং দিতে চাই, তাহলে এএসসি এএসসি লিখে দেবো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজা দিবে 22, 25, 28, 31। ওকে, আমি শুধু এইজ না, আমি কান্ট্রি দিয়ে দিলে হবে না। আমি যদি নেম দিয়ে দেই, বা ফার্স্ট নেম, নেম তো নাই, ফার্স্ট নেম, তাহলে দেখো এখানেও সে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছে, ঠিক না? বি আগে আসছে, এরপরে জে, এরপরে আর। ওকে, সো স্ট্রিং এর ক্ষেত্রে তারা কি ফার্স্ট লেটার অ্যালফাবেটের ক্রোনোলজিক্যাল যে অর্ডারটা আছে, সেই অর্ডার অনুযায়ী তারা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এ তোমাকে সাজিয়ে দিবে। এটা জাস্ট রিপোর্টিং এর জন্য। আমার অরিজিনাল টেবিল সেমই আছে। ওকে, জাস্ট রিপোর্টিং এর জন্য। এখন হচ্ছে গ্রুপ বাই, মোস্ট ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আমরা কমপ্লেক্স কোয়েরির দিকে যাচ্ছি। গ্রুপ বাইটা কি? যে কোনো একটা ক্লাসিফাইড কলাম আছে, সেই কলামের ভ্যালুগুলোকে যদি আমরা একসাথে চাই, বা একসাথে কোনো একটা অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে আমি কাউন্ট করতে চাই, অথবা আমি একই সাথে তাদের ভ্যালুগুলো দেখতে চাই। তার মানে আমার সিএসসি ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট আছে, সফটওয়্যারের আছে, ট্রিপলির আছে। তাহলে সেই স্টুডেন্ট গ্রুপটাকে একটা গ্রুপ আকারে নিয়ে দেন আমি কোনো কিছু শো করাইতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে গ্রুপ বাই ইউজ করি। ওকে,
তাহলে আমরা যদি এখানে উম, এটা জানতে চাই আমার কাস্টমারের মধ্যে, ঠিক আছে, কাস্টমারের মধ্যে কোন দেশ থেকে কতজন কাস্টমার আছে এটা আমি দেখতে চাই, ঠিক আছে। তাহলে আমরা দেশের নাম নিব, কান্ট্রি ওয়াইজ আমি কাউন্ট করব। কি কাউন্ট করব? অল কাউন্ট করব। অল মিন্স স্টার। অল কাউন্ট মানে রো গুলা কাউন্ট করবে এস নাম্বার অফ কাস্টমার। এস কেন ইউজ করলাম? এলআইস ক্রিয়েট করতাম, আমি যদি এস ইউজ না করে স্পেস দিতাম তাও এটা এলআইস ক্রিয়েট হয়ে যেত, ঠিক আছে। তাহলে নাম্বার অফ কাস্টমার, তার মানে আমি একটা নাম দিলাম কাউন্ট। আচ্ছা আগে নাম ছাড়া দিই, ঠিক আছে, নাম ছাড়া ধরো কাউন্ট করতেছি রো গুলা। তো কান্ট্রি যে কলামটা আছে এটা ক্লাসিফাইড কলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ কান্ট্রির নেম গুলা কি ইউএসএ, ইউকে, ইউএই এরকম করে আছে। তাহলে কি লিখবো? ফ্রম কাস্টমার, কারণ কাস্টমার টেবিল থেকে আমার কাউন্ট করতে হবে কোন কান্ট্রিতে কতজন আছে। গ্রুপ বাই করব কার সাথে? গ্রুপ বাই কার উপরে করব? কান্ট্রির উপর, কান্ট্রির উপরে করব। কাস্টমার্স, দেখছো টেবিল নেম ভুল করা যাবে না, এস থাকলে এসও বসাইতে হবে। তাহলে দেখো এখানে আমাকে দেখাইছে কি কান্ট্রি ওয়াইজ আমার কতজন কাস্টমার আছে। ইউএই তে আছে একজন, ইউকে তে দুইজন, ইউএসএ তে দুইজন। ওকে, সো এখানে যে কলামটা আসছে সেটা কাউন্ট নামে আসছে, যেই ফাংশনটা লিখছিলাম ওই ফাংশনটা কলাম নেম হিসাবে শো করাইতেছে। এটাকে যদি আমি কোনো একটা ভ্যালু দিয়ে বা কোনো একটা নামে কনভার্ট করতে চাই তাহলে আমার স্পেস দিয়ে নামটা লিখে দিতে হবে, নাম্বার অফ কাস্টমার। এখন যদি আমি রান করি তাহলে আর কাউন্ট স্টার এই কথাটা আসবে না, সেখানে নাম্বার অফ কাস্টমার লেখা উঠবে। ওকে, বুঝতে পারছি গ্রুপ বাইটা? জি স্যার, বুঝতে পারছি। সো গ্রুপ বাইয়ের ক্ষেত্রে যদি আমরা ফিল্টার ইউজ করতে চাই, যেহেতু এটা অ্যাগ্রিগেটেড ফাংশন, তো আমরা ওয়্যার আর ইউজ করতে পারবো না, আমরা হ্যাভিং ইউজ করতে হবে। আমাদের হ্যাভিং ইউজ করতে হবে। আমরা কি করব? অ্যাগ্রিগেট ফাংশনের জন্য ওইটার উপর যখন ফিল্টার দিয়ে যাবো হ্যাভিং ইউজ করবো। যেমন এখানে বলছে কি শো ডিপার্টমেন্টস হ্যাভিং মোর দেন 2 স্টুডেন্টস। মোর দেন 2 স্টুডেন্টস যাদের আছে তাদের দেখাতে বলছে। আচ্ছা, তাহলে আমি এখানেও যদি চাই যে শো করতে যে মোর দেন 1 কাস্টমার আছে কোন দেশের, তাদের ডাটাটা দেখাতে চাই, তাহলে কি লিখবো? এতটুকু পর্যন্ত ঠিকই থাকবে। এরপর আমাদের লিখতে হবে কি হ্যাভিং কাউন্ট অথবা নাম্বার অফ কাস্টমার। আমি ফাংশন লিখতে পারি অথবা যে ফাংশনের নামটা টেম্পোরারি নাম দিছি সেই নাম দিয়েও আমি কল করতে পারি। কাস্টমার ইজ গ্রেটার দেন 1, একের বেশি আছে তার মানে ইউএস আমাদের ইউএসএ, তখন হ্যাভিং ইউজ করতে হবে। আমি যদি এটা চাই যে কান্ট্রি ওয়াইজ আমাকে কাউন্ট করে দাও এবং যাদের ডেটা কম, ইনসার্ট করা ডেটা ইনসার্ট করে দেখি।
ইনসার্ট হচ্ছে। ওকে, তাহলে আমরা কাজ করতে পারি, আগে যে কোয়েরিটা লিখলাম। আসসালামু আলাইকুম স্যার, একটা কথা বলার ছিল। আর কয়টা ইনসার্ট করে স্যার আসসালামু আলাইকুম। স্যারের মনে হয় ইন্টারনেট সমস্যা ছিল, এই জন্য কিছু বোঝা যায় না কি বলছে। নেটের সমস্যা তাই খোলা, আমি ভাবছি আমি চোখেই খোলা দেখতেছি। এদিকে আমি ভাবতেছি আমার নেটের সমস্যা, আমি বসে আছি সিপার মধ্যে। ঘুমাইছি 6:30, আমি ভাবছি যে আমি হয়তো চোখে খোলা দেখতেছি। আরে শাড়ি তো চইলা গেছে গা। এ সামিউল দেখ, স্যার হয়তো 1 লাখ টাকা জানি পড়াইতেছে। মেসেজ দে। হ্যালো, স্যার মনে হয় 1 লাখ টাকা জানি পড়াইতেছে, মেসেজ দে। ও আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিতে বললো তো, আমি আচ্ছা ক্লাসে দিবনি। থাকতে পারবো। ওকে। আমিনুল, হ্যালো। আমি নলছি পাই। কি ভাই কথা বলেন? সিআর আমিনুল সাহেব, আপনাকে ডাকা হচ্ছে। কে ডাকে আমাকে? আমি কতটুকু পর্যন্ত ছিলাম? লাস্ট কি টপিকটা স্যার শুনছো তোমরা? স্যার শেষে আপনার এই যে নেট ডিস্টার্বের কারণে বুঝতে পারি নাই, ওইটা গ্রুপ বাইয়ের পরে থেকে আর বুঝি। গ্রুপ বাই পড়ছো? গ্রুপ জি বাই স্যার, বুঝাইছি?
জি স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আমি তো পড়াইতে আছি, কেউ তো কোনো সারা শব্দ করো না, বোঝা যায় না। ওইটা ভাবতেছি স্যার আপনি পড়াইতেছেন, কিন্তু আমরা তো স্যার কিছুই শুনতেছি না। হ্যাঁ, তাহলে গ্রুপ বাই কান্ট্রি একটু পর্যন্ত পড়ছি আমরা নাকি? জি স্যার। জি স্যার, এ অব্দি বুঝছিলাম, এরপর থেকে আর বোঝা যায়নি। আচ্ছা, গ্রুপ বাই কান্ট্রি যদি দেই, ওয়ার কি দেখাইছিলাম? জি স্যার। আচ্ছা, এই জায়গায় আমরা যেটা করতেছিলাম যে আমরা চাচ্ছি যে সেই সকল কান্ট্রিকে ফাইন্ড আউট করার জন্য যাদের মানে নাম্বার অফ কাস্টমার এইজ হচ্ছে 22-এর বেশি, তাহলে ওয়ার ক্লজটা কখন বসে? কাস্টমার যে টেবিলটা আছে টেবিলের পরে বসবে, এরপরে আমরা গ্রুপ বাই লিখতে হবে। অনেকে কি করে গ্রুপ বাইটা আগে লিখে ওয়ারটা পরে লিখে, রাইট? এটা যদি হয় তাহলে ভুল হয়ে যাবে, আমাদের টেবিল নেমের পরে ওয়ারটা লিখতে হবে। ঠিক আছে, রান যদি করি আমরা ওই সকল কান্ট্রি পাবো যে কান্ট্রির এইজ হচ্ছে, কাস্টমারের এইজ হচ্ছে 22-এর বেশি। ঠিক আছে, এবং কতজন কাস্টমার সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা যদি চাই যে আমরা দেখতে চাই যে ধরো লেস দেন 20-এর নিচে কারা আছে, 22-এর নিচে, 22-এর নিচে একটা কান্ট্রি আছে, আহ আরেকটা কান্ট্রিও থাকার কথা, ইউকে থাকার কথা, ইউএসএ থাকার কথা না, 22-এর নিচে আর নাই, একটা কান্ট্রি আছে। আচ্ছা, 22-এর উপরে কারা আছে দেখি, এটা হ্যাঁ, সো 22-এর উপরে হচ্ছে এই কান্ট্রি গুলো আছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা চাই যে কাদের নাম্বার অফ কাস্টমার এইজ 22-এর উপরে, মিনিমাম একজন কাস্টমার আছে 22-এর উপরে, তার অ্যাটলিস্ট ওয়ান কাস্টমার অ্যাবভ 22, এইজ 22, কাস্টমারের এইজ 22 এর বেশি আছে এরকম কান্ট্রি, অ্যাটলিস্ট একজন কাস্টমার আছে যার বয়স হচ্ছে 22 বেশি। তাহলে অ্যাটলিস্ট যখন বলছে, দ্যাট মিনস আমার কাউন্টে ফিল্টার দিতে হবে, ঠিক না? অ্যাটলিস্ট কাস্টমার কাউন্টে ফিল্টার দিতে হবে। কাস্টমার কাউন্টটা আসতেছে হচ্ছে কলামের অ্যাগ্রিগেট ফাংশনের উপরে। দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করতে পারবো না, কি ইউজ করতে হবে? হ্যাভিং। ঠিক আছে, তাহলে হ্যাভিং অ্যাগ্রিগেট ফাংশনের আউটপুট কিসে পাবো? এই টেম্পোরারি যে নেমটা দিচ্ছি এটার মধ্যে পাবো গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে অ্যাটলিস্ট 1 আছে, এরকম একই আউটপুট আসবে, জাস্ট খালি কোয়েরিটা বুঝাইলাম আর কি। ঠিক আছে, আমরা যদি চাই একটু ভ্যালু গুলা ক্লিয়ার করে দিই, আপডেট করে দিই, তাহলে মনে হয় বেটার। তোমরা আসো তো নাকি জি আবার স্যার, চলে আছে। গেছো? ওকে, আপডেট কাস্টমার সেট এইজ 22 বেশি। আচ্ছা আচ্ছা, কাস্টমার ইনসার্ট করতে হবে, বাংলাদেশের তো করলাম, ইউকে ইউএসএ দুইটা করে আছে, ইনসার্ট করে দেবো, ইনসার্ট ইনটু কাস্টমার্স ভ্যালুস
স্যার কিছু শোনা যায় না তো। হ্যাঁ, হ্যালো। জি স্যার। জি স্যার। স্যার কিছু শোনা যাচ্ছিল না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আমি কিছু ডাটা ইনসার্ট করতেছিলাম আর কি। ঠিক আছে, ওই জায়গায় তো ছিল নাকি? স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, ও, আসছে। ওকে। লাগবে কি 20-র উপরে, 21 আনকি হচ্ছে ইউএসএ। ও, এই এররটা কেন আসছে বলতে পারবা? স্যার কাস্টমার আইডি ডুপ্লিকেট দিছে। হ্যাঁ, 13। ওকে, তাহলে আমার আরো কিছু কাঙ্ক্ষিত ভ্যালু চলে আসছে। ডান দিকে তো যাই, এটা নিয়ে আসি। তাহলে এখন যদি আমরা করি, রান করি, কি হলো? এখন যদি রান করি, এখনো কি একটা করে আছে? আচ্ছা, এটা কমাই দিই 21। অথবা 20 করে দিই 30 বছরের উপরে। তাহলে ভ্যালু গুলা আমার এখানে একটু ভ্যারি করছে আর কি, ভ্যালু গুলা 30 বছরের উপরে, কিন্তু হ্যাভিং নাম্বার অফ কাস্টমার্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে মিনিমাম একজন আছে, অ্যাটলিস্ট একজন আছে যার বয়স হচ্ছে 20-এর উপরে। ঠিক আছে, ওকে। সো আমাদের অ্যাগ্রিগেট ফাংশনের উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা হ্যাভিং ইউজ করব, যদি রো এর উপরে, টেবিলের রো এর উপরে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা ওয়াই ইউজ করব।
এবং আমরা যদি চাই এখানে যেরকম দেখো অর্ডার নাই, কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোনো অর্ডারে এটা সাজানো নাই। যদি আমরা সাজায় নিতে চাই তাহলে কি লিখবো, অর্ডার বাই কোন ভ্যালুর উপরে সাজাবো আমরা, নাম্বার অফ কাস্টমার লিখে দিই, নাম্বার অফ কাস্টমার্স। ঠিক আছে, যদি এটা রান করি তাহলে সে আচ্ছা কি দিতে হবে, ডিসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং অর্ডার। আমি অ্যাসেন্ডিং দিলাম, ASC, রান করি, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সে সাজায় দিবে। এখন আমি যদি চাই যে অ্যাটলিস্ট আছে এরকম লোয়েস্ট কান্ট্রি কোডটা আছে, একদম লোয়েস্ট, খালি একটা ডাটা দেখাতে চাই যে লোয়েস্ট কে আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে লোয়েস্ট হচ্ছে UAE, বাট আমি একটা ডাটা শো করতে চাই, তাহলে লিমিট 1। তাহলে আমি কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডার সাজানোর পরে লিমিট 1 দিলাম, তাহলে আমাকে একটা ডাটা রিপোর্টিং এর জন্য আমাকে শো করবে। তাহলে একটা ডাটা শো করবে যে লোয়েস্ট কে আছে। যদি বলে যে লোয়েস্ট কোন কান্ট্রি আছে নাম্বার অফ কাস্টমারের দিক থেকে, যার বয়স হচ্ছে, যাদের কাস্টমারের বয়স হচ্ছে 20-এর চেয়ে বেশি, সেই কান্ট্রিটা হচ্ছে UAE। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে, আপাতত আমি এটা একটু ইয়ে করতেছি। ঠিক আছে, এখন আমাদের কাছে এই ভ্যালুটা আছে। ঠিক আছে, এই ভ্যালুটা আছে। এখন ধরো আমি চাচ্ছি যে এই নাম্বার অফ কাস্টমারের উপর বেস করে আমি দেই যে লেবেল করতে চাই, অথবা ধরো যে আমাদের এখানে আরেকটা টেবিল আছে, যেমন আইটেম টেবিল, সেখানে অ্যামাউন্ট দেওয়া আছে, আইটেম নাম দেওয়া আছে। তাহলে অ্যামাউন্টের উপর বেস করে আমি এগুলোকে লেবেল করতে চাই, যে কিবোর্ডের দাম যদি 500 টাকার উপরে হয় বা নিচে হয় তাহলে আমরা বলবো মিডিয়াম রেঞ্জ, 500 টাকার উপরের ভ্যালুগুলোকে বলবো আমরা হচ্ছে হাই রেঞ্জ, আর এর বাইরের গুলা বলবো আমরা হচ্ছে লো রেঞ্জ। ঠিক আছে, তাহলে এরকম যদি কোয়েরি লিখতে চাই আমরা, তাহলে অর্ডার টেবিলের কোয়েরি লিখতে হবে। তাহলে অর্ডার টেবিলে আমরা সিলেক্ট করবো, কি করবো, সিলেক্ট আইটেম। ঠিক আছে, আইটেম, যারা আমি লেবেল করতে গেলে আমাদের দিতে হবে কি কেস। ঠিক আছে, কেসটা অনেকটা ইফ এলস এর মতন, ধরে নাও যে ওয়েন, আমরা লিখতেছি ওয়েন অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ধরো 5000। ওকে, 5000 যদি এটা হয়, দেন আমি ট্যাগ দিতে চাই হচ্ছে হাই রেঞ্জ। ওকে, when amount is greater than equal to 1000. Okay, then কালার চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ ঠিকই তো। ধরো মিডিয়াম রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ। ওকে, এলস, তার মানে এই কোনটাই যদি না হয় তাহলে দেবে কি লো রেঞ্জ। ওকে, তাহলে আমাদের এই কেসটাকে এন্ড করতে হবে, এন্ড, তারপরে নাম দিতে হবে, আচ্ছা নামটা পরে দিচ্ছি, এন্ড ফ্রম অর্ডারস। আমরা যদি রান করি তাহলে দেখো এখানে আমাদের ওই রেঞ্জের অনুযায়ী আমাদেরকে দিচ্ছে লো রেঞ্জ, ওইগুলা কিবোর্ড লো রেঞ্জ, মাউস লো রেঞ্জ, মনিটর হচ্ছে হাই রেঞ্জ, এটা অ্যামাউন্ট মনে হয় বেশি, 12,000, দেন কিবোর্ড লো রেঞ্জ, মাউস প্যাড লো রেঞ্জ। তো এরকম ভাবে একটা রিপোর্ট জেনারেট হয়েছে। এখন দেখো এই জায়গায় পুরা কোয়েরিটাকে সে কলাম নেম হিসেবে নিয়ে আসছে। তাহলে এখানে আমি কি করতে পারি, এতটুকু কোয়েরি সে কলাম নেম হিসেবে নিয়ে আসতেছে পুরো কোয়েরিটা। তাহলে এই জায়গায় আমি কি এলআই স্টেট করতে পারি, অ্যাজ রেঞ্জ অফ ক্যাটাগরি বা ক্যাটাগরি রেঞ্জ, অ্যামাউন্ট রেঞ্জ লিখে দিই, অ্যামাউন্ট রেঞ্জ। ওকে, তাহলে এটা যদি লিখে দিই তাহলে এটার পরিবর্তে সে এখন অ্যামাউন্ট রেঞ্জ লিখে সুন্দর করে দেবে টেবিলটা। ঠিক আছে, তো আমি এরকম ভাবে লেভেল দিতে পারি, বাট এটা হচ্ছে কি টেম্পোরারি।
ঠিক আছে, টেম্পোরারি আমি লেভেলিং করতে পারি। এটা বোঝা গেছে সবার? সো আমরা লাস্ট জয়েন্টটা আমরা ফাইনালে দেখবো। ঠিক আছে, এখানে সিলেক্ট উইথ জয়েন একটা করে দেওয়া আছে। জয়েন মানে দুইটা টেবিলকে আমরা একসাথে জয়েন করবো আর কি। আচ্ছা, এরপরে আসো আমরা সাব কুইরিতে ঢুকতেছি, আস্তে আস্তে কমপ্লেক্স কুইরির দিকে যাচ্ছি আমরা। ঠিক আছে, আরেকটা টেবিল আছে এখানে, দেখো শিপিং টেবিল। ঠিক আছে, যেখানে কাস্টমার আইডি দেওয়া আছে। কাস্টমার আইডি কোত্থেকে আসতেছে? এই টেবিল থেকে আসতেছে, রাইট, শিপিং এর মধ্যে। তাহলে আমি যদি জানতে চাই যে কোন দেশের শিপিং স্ট্যাটাস কিরকম, কোন কোন দেশের শিপিং স্ট্যাটাস কিরকম, এটা যদি দেখতে চাই, কারণ দেশের নাম আমার কি শিপিং স্ট্যাট এখানে নাই। আচ্ছা, ওইটা পরে দিই, আগে আমি এই অর্ডার টেবিলে আবার আসি। আমি যদি বলি যে কোন কোন প্রোডাক্টের ভ্যালু এভারেজ ভ্যালু থেকে বেশি, তাহলে কিভাবে করতে পারি আমরা? তাহলে ভ্যালুগুলোর নাম আমরা কিভাবে পাবো? সিলেক্ট আইটেম ফ্রম অর্ডারস, রাইট, এখানে আমরা কি পাবো? ভ্যালুগুলার নাম পাবো। ঠিক আছে, নামগুলো চলে আসছে। এখন যদি বলি অ্যাভারেজ অ্যামাউন্ট যদি আমরা জানতে চাই, তাহলে কি লিখবো আমরা? এভিজি অ্যামাউন্ট যদি দিয়ে দিই, তাহলে অ্যাভারেজ অ্যামাউন্ট আমাকে বলে দিবে এই টেবিলে। ঠিক আছে, যদিও এই টেবিলে অ্যাভারেজ অ্যামাউন্টের বেশি কেউ নাই, কম কারা আছে এটা আমরা বের করি, যেহেতু কম আছে। ঠিক আছে, তাহলে কম আমরা কিভাবে জানবো? এই 2670 টাকা হচ্ছে অ্যাভারেজ অ্যামাউন্ট। তাহলে আমরা আইটেম গুলা নিতে পারি, আইটেম গুলোর সাথে অ্যামাউন্ট নিতে পারি। আইটেম অ্যামাউন্ট ফ্রম অর্ডার্স ওয়্যার অ্যামাউন্ট ইজ লেস দেন কত? 2670। ঠিক আছে, তাহলে ওই ভ্যালু গুলো আমরা পেয়ে গেছি অ্যামাউন্ট সহ, রাইট। তাহলে আমাদের এইখানে কিন্তু এই ভ্যালুটা ফিক্স হয়ে গেল, রাইট। তাহলে আমার যদি টেবিলে আরো ডাটা আসে, তখন তো অ্যাভারেজটা চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি? যে আমি এমন একটা কোয়েরি লিখবো যে আমার টেবিলে যদি আপডেটও হয়, এই কোয়েরিটা রান করলে সে অটোমেটিকলি কারেন্ট অ্যাভারেজের উপর বেস করে আমাকে ডাটাগুলা দিবে, কারণ তোমার এরকম কাজ করতে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় আরেকটা কোয়েরি আমরা বসাইতে পারি, যেমন অ্যাভারেজের কোয়েরিটা আমরা এখানে বসাই দিতে পারি একটা ব্র্যাকেটের ভিতরে। তাহলে একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি যখন আমরা নেস্টেড কোয়েরি হিসেবে রান করতেছি, এটাকে বলতে হবে সাব কোয়েরিজ। তাহলে সিলেক্ট অ্যাভারেজ অ্যামাউন্ট ফ্রম অর্ডারস। ওকে, সো এটাই আসবে, যদি আমাদের এফেক্ট পড়ে নাই যেহেতু। তাহলে আমরা যদি একটু আপডেট করি, মানে দুইটা কোয়েরি লেখা যায় না, এটা কি সমস্যা? আপডেট অর্ডারস সেট অ্যামাউন্ট, ধরো আমরা মনিটরের অ্যামাউন্টটা কমাই দিতে যাচ্ছি। মনিটরের অ্যামাউন্ট ধরো 12,000 আছে, তো 450 টাকা করে দিলাম। ওয়্যার অর্ডার আইডি ইকুয়াল টু 3। রান হয় না, হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, সরি। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখো আমাদের অ্যাভারেজ কিন্তু কমে গেছে, বুঝা গেছে? অ্যাভারেজ কমে গেছে। সো ওই অ্যাভারেজের কমে আসে হচ্ছে 300 আর 250, যেহেতু আমরা এখানে এই ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, আবার যখন আমরা এই ভ্যালুটাকে আপডেট করে দেবো, ধরো 1400 টাকা করে দিলাম, রান করি, যেটা আপডেট হয়েছে 1400। এখন যদি আবার এই কোয়েরিটা রান করি, দেখো আবার কিন্তু অ্যাভারেজটা বেড়ে গেছে। তাহলে আমার কিন্তু অ্যাভারেজের যে কোয়েরিটা, এটাতে কোনো ক্যালকুলেশন হাত দিতে হচ্ছে না।
তাহলে একবার আমি কোয়েরিটা লিখে রাখছি, তাহলে আপডেটেড যে এভারেজটা আছে এটা অনুযায়ী সে আমাকে অলওয়েজ কি করতেছে, ভ্যালুগুলো শো করাইতেছে। ঠিক আছে, আবার আমি যদি দুইটা টেবিল থেকে ডাটা নিয়ে আসতে চাই, আরেকটা কোয়েরি হতে পারে যে দুইটা টেবিল থেকে আমি যদি ডাটা নিয়ে আসতে চাই। এতটুকু বোঝা গেছে কিনা? ধরো কোন কাস্টমার, এখানে তো আইডি দেওয়া আছে, আমি যদি নেম হিসেবে আনতে চাই যে কোন কাস্টমার কি প্রোডাক্ট অর্ডার দিছে, সেই কাস্টমারের নামগুলো আমাকে দেখাও। তাহলে এখানে কাস্টমারের নেম নাই, তাহলে আমাদের কি করতে হবে, সিলেক্ট, আমরা আইটেম নিতে পারি, বাট আগে আমি কাস্টমার নেম চাচ্ছি। তাহলে এখানে আমাদের একটা সাব করে লিখতে হবে, দেন আইটেম থাকবে, ঠিক আছে, আইটেম নেম, আইটেম থাকবে ফ্রম অর্ডারস, অর্ডার টেবিল থেকে আইটেম নেম থাকবে, এবং এটার সাথে কি কি লাগবে আমাদের, কাস্টমার নেম। তাহলে সিলেক্ট ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম ফ্রম কাস্টমার্স, ওয়্যার, এখানে আমাদের ম্যাপ করে দিতে হবে, কারণ কি কাস্টমার আইডিটা ফরেন কি হিসাবে অর্ডার টেবিলের মধ্যে আছে। তাহলে এখানে আমাদের ম্যাপ করতে হবে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি অর্ডার টেবিলের কাস্টমার আইডির সাথে। তাহলে ওয়্যার কাস্টমার ডট কাস্টমার আইডি ইকুয়াল টু অর্ডার্স ডট কাস্টমার আইডি। ওকে, তো এটা যদি আমরা এখন রান করি, তাহলে দেখো নিচে একটা টেবিল আসছে। আমরা এটা একটু মুছে দিই, এটা রান করি, তাহলে দেখো একটা টেবিল আসছে যে জন, সে কিবোর্ড অর্ডার দিছে, তাহলে দেখো কাস্টমার আইডি 4 কিবোর্ড, যার নাম্বার হচ্ছে জন, তার নামটা এখানে নিয়ে আসছে জন। আবার মাউস অর্ডার দিছে, সেও কি 4, তার নামও জন, যেহেতু একই কাস্টমার আইডি। দেন হচ্ছে মনিটর 3 অর্ডার দিছে, 3 হচ্ছে কে, ডেভিড, 3 আইডিতে হচ্ছে ডেভিড। এরপরে হচ্ছে 1 কে ছিল জন, আর মাউস প্যাড দিছিল হচ্ছে 2 হচ্ছে রবার্ট। তাহলে ওদের নামগুলো চলে আসছে, কোন কাস্টমার কি প্রোডাক্ট অর্ডার দিছে। তাহলে দেখো এখানে সাব কোয়েরিটাকে সে কি করছে, টেবিল নেম হিসেবে নিয়ে আসছে। তাহলে এটাও চাইলে কি আমি শর্ট করে নিতে পারি, লিখতে পারি কাস্টমার নেম। ওকে, এটা একটু আমরা শর্ট করে নিয়ে আসতে পারি, কাস্টমার নেম। ওকে, বুঝতে পারছি। সো এই দুইটা কাজই আমরা কি ইউজ করতে পারি, সাব কোয়েরি ইউজ করতে পারি। তাহলে এখানে আমি কিন্তু একটা সাব কোয়েরি ইউজ করছি এতটুকুর জন্য, যেহেতু আমি আগে কাস্টমার নেম চাই, এই কারণে আগে লিখছি, এরপরে আমি আইটেম নেম দিছি। তাহলে ওইভাবে ম্যাপ করে সে কাস্টমার নেম গুলো নিয়ে আসছে। এটাই হচ্ছে ফরেন কি এবং প্রাইমারি কি শেয়ার করার বেনিফিট। ওকে, বুঝাইতে পারছি? তোমরা কি আসো? ইয়েস স্যার, বোঝা গেছে। ওকে, সো এটাই ছিল আমাদের লাস্ট সাব কোয়েরিজ এর যে কোয়েরিটা। তোমরা যেটা করবা, নিচে লিস্ট অফ এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্টের হিন্টস দেওয়া আছে, এটা নিজেরা ট্রাই করবা। সলিউশনও দেওয়া আছে এক্সপেরিমেন্টের, বাট নিজের আগে এটা ট্রাই করবা। ট্রাই করার পরে যদি কোনোটা না বুঝো, দেন এটা হেল্প নেবা, নিয়ে পুরোটা সলভ করে ল্যাব রিপোর্ট প্রিপেয়ার করবা। ঠিক আছে, দেন নিচে কিন্তু অ্যাডিশনাল আরো প্র্যাকটিস দেওয়া আছে, তো এইগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। ঠিক আছে, বুঝতে পারছি। কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। সবাই না স্যার, বুঝছো? ঠিক আছে। জি স্যার।
তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, নিয়ে পরে আমরা লিখে যাবো।